আমার নাম অভি, বয়স ১৯। আমি একটা ছোট শহরে থাকি, বাবা, মা আর আমার বড় দিদি মায়াকে নিয়ে। ছোটবেলা থেকে দিদি আমার পৃথিবী ছিল। যখন পড়াশোনায় মন বসত না, দিদি পাশে বসে ধৈর্য ধরে শেখাতো। আমি যদি কষ্ট পেতাম, দিদি সবচেয়ে আগে বুঝে ফেলত। সময় কেটে যাচ্ছিল, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। আমি বুঝতে পারছিলাম মায়ার হাসি, তার যত্ন, এমনকি রাগ, সবকিছুই আমার ভেতরে অন্যরকম প্রভাব ফেলছে। মনে হচ্ছিল সে শুধু আমার দিদি নয়, কোনো এক অচেনা আবেগের কেন্দ্রবিন্দু। একদিন বিকেলে দিদি জানলার পাশে বসে বই পড়ছিল। বাতাসে তার চুল উঠছিল, আর ঘরে একটা শান্ত গন্ধ ছড়িয়েছিল। আমি দূর থেকে তাকিয়েছিলাম, কিন্তু হঠাৎ চোখাচোখি হতেই আমি মাথা নিচু করে ফেললাম। কি রে অভি, এত চুপচাপ কেন? কিছু না দিদি, মনটা কেমন যেন খারাপ লাগছে। পরীক্ষা টেনশন নাকি? না দিদি, জানি না, অনেক সময় মনে হয় আমি কারোর কাছে নিজের অনুভূতি খুলে বলতে পারি না। অভি, বড় হতে গেলে অনেক প্রশ্নের উত্তর নিজের ভেতর খুঁজে নিতে হয়। আমি আছি তো, তুই একা নোস। তার সেই কথা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি বুঝে উঠতে পারছিলাম না ওর প্রতি আমার ভালোবাসা কি কেবল ভাইয়ের, নাকি তার বাইরেও কিছু। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস। আমি যত বড় হচ্ছিলাম, তত এই অনুভূতি যেন আরো ভারী হয়ে উঠছিল। রাতে ঘুম ভাঙলে জানলার বাইরে দাঁড়িয়ে থাকা চাঁদটাকে দেখে মনে হতো ওটা মায়ার মতো, আলোকিত, অথচ দূর থেকে দেখা যায় শুধু। এক সন্ধ্যায় মা বাবা বাইরে গেছিলেন। আমি ড্রয়িং রুমে বসেছিলাম, আর মায়া রান্নাঘরে ব্যস্ত। অভি, একটু জলটা দিবি? আমি গেলাম। মায়ার চুলে ঘাম জমে গিয়েছিল, গালটা লাল হয়ে উঠেছিল। ওর মুখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন ক্লান্তির ভেতরেও একটা মায়া। এই নাও জল, তুমি একটু বিশ্রাম নাও দিদি। না, কাজটা শেষ করেই বসবো। আমি তখন জানতাম না কেন, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই যেন ওর চারপাশে ঘুরছে। কিছু অনুভূতি বোঝা যায় না, কেবল টের পাওয়া যায়। আমি প্রতিদিন টের পাচ্ছিলাম আমার ভালোবাসা কেমন করে সীমারেখার ওপারে চলে যাচ্ছে। আমি চেষ্টা করতাম নিজেকে আটকাতে, কিন্তু হৃদয় তো যুক্তি বোঝে না। একদিন রাতে আমরা দুজন ছাদে বসে আকাশ দেখছিলাম। তারাগুলো খুব স্পষ্ট, বাতাসে হালকা ঠান্ডা। অভি, একটা কথা বলবি? বলো দিদি। তুই বড় হয়ে যাচ্ছিস, মাঝে মাঝে মনে হয় ছোটবেলার সেই অভিটাকে হারিয়ে ফেলছি। এখনকার তোর চোখে একটা গভীরতা দেখি, যেটা বোঝা মুশকিল। চুপ করে মনে মনে বলতে চেয়েও পারলাম না, হ্যাঁ দিদি, কারণ সেই চোখে এখন তোমারই প্রতিচ্ছবি। জীবনে অনেক সময় কিছু অনুভূতি আমাদের পরীক্ষা নেয়, কিন্তু মনে রাখিস, ভালোবাসা মানে সবসময় নিজের কাছে টেনে নেওয়া নয়, অনেক সময় দূর থেকে রক্ষা করাটাও ভালোবাসা। তার সেই কথা শুনে আমার চোখ ভিজে গেল। আমি জানতাম না ও বুঝেছে কিনা আমার মনের কথা, কিন্তু সেই রাতে আমার ভেতরে সব ঝড় যেন থেমে গেল। আমি জানতাম আমি ওকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা কখনো মুখে আসবে না। ওর প্রতি আমার ভালোবাসা থাকবে, কিন্তু সীমারেখা অটুট রেখেই। সেই রাতের পর থেকে আমি বদলে গেলাম। নিজের পড়াশোনায় মন দিলাম, জীবনে কিছু হতে চাইলাম। কারণ আমি বুঝে গিয়েছিলাম মায়াকে কাছে পাওয়ার নাম ভালোবাসা নয়, মায়াকে সুখী দেখতে পারাটাই আমার ভালোবাসা। কিন্তু ভাগ্য তখনও চুপ করেছিল না। কিছু মাস পর এক নতুন মানুষ মায়ার জীবনে ঢুকল, আর সেই মানুষই বদলে দিল আমাদের দুজনের পৃথিবী। সেই দিনটার পর থেকে আমার জীবনটা যেন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আমি নিজেকে পড়াশোনায়, কাজে, নতুন কিছু শেখায় ব্যস্ত রাখার চেষ্টা করতাম। তবু মায়া আমার মনের ভেতরে কোথাও স্থায়ী হয়ে গিয়েছিল। যেভাবে সকালবেলার সূর্য জানলার কাছে লেগে থেকে যায়, ঠিক সেভাবে। এক বিকেলে কলেজ থেকে ফিরে দেখলাম মায়া চুপচাপ বসে আছে, মুখে এক অদ্ভুত নীরবতা। আমি জিজ্ঞেস করলাম, দিদি, কিছু হয়েছে? আজ কলেজে এক নতুন শিক্ষক এসেছেন, নাম রোহিত। জানিস, ও খুব ভদ্র, কথা বলে মন ছুঁয়ে যায়। ওর মুখে সেই প্রশংসা শুনে
বুকটা কেমন জানি করে উঠল। আমি জোর করে হেসে বললাম, ভালোই তো, সবাই তোকে পছন্দ করবে দিদি। কিন্তু ভিতরে কোথাও একটা হিংসের আগুন দাউ দাউ করে জ্বলছিল। রাতে ঘুমোতে পারছিলাম না। বারবার ভাবছিলাম, যদি একদিন মায়া অন্য কারো হয়ে যায়। দিন কেটে গেল। রোহিতদা প্রায়ই আমাদের বাড়িতে আসতে লাগল। মায়ার চোখে হাসি বেড়ে গেল। আমি দূর থেকে দেখতাম আর মনে মনে নিজেকে বোঝাতাম, এটাই তো জীবনের নিয়ম। ভালোবাসা মানে কখনো কখনো ছেড়ে দেওয়া। একদিন মা বললেন, অভি, রোহিতদা তো বেশ ভালো ছেলে মনে হচ্ছে। ও আর মায়া একে অপরকে পছন্দ করে। আমরা ভাবছি তাদের বিয়ে ঠিক করি। শব্দগুলো যেন আমার কানে না গিয়ে সরাসরি হৃদয়ে ধাক্কা মারল। আমি চুপচাপ মাথা নিচু করে রইলাম। মা কিছু বুঝলেন না, কিন্তু আমার ভিতরে ঝড় বয়ে গেল। সেই রাতে মায়া আমার ঘরে এলো। অভি, একটা কথা বলবো? হ্যাঁ দিদি, বলো। রোহিতের সঙ্গে আমার বিয়ের কথা বলেছে মা বাবা। আমি জানি এটা হঠাৎ লাগবে, কিন্তু সত্যিও ভালো মানুষ। আমি শান্তি পাবো মনে হয়। আমি কিছু বললাম না, শুধু জানলার দিকে তাকিয়ে রইলাম। চাঁদটা আকাশে ছিল, ঠিক সেই দিনটার মতো যখন প্রথম বুঝেছিলাম আমি মায়াকে ভালোবাসি। তুই কিছু বলছিস না কেন? আমি শুধু ভাবছিলাম, তুই সুখে থাকিস দিদি। তোর হাসিটাই আমার কাছে সবথেকে বড় জিনিস। অভি, আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। সেই ভালোবাসা হয়তো কোনো নাম পাইনি, তবু আমি তা অনুভব করি। কিন্তু মনে রাখিস, কিছু সম্পর্ক ভালোবাসার থেকেও বড়, আর সেটা হলো দায়িত্ব আর সম্মান। ওর চোখের কোণে জল ছিল, আমারও। সেই রাতে আমরা কেউ ঘুমোতে পারিনি। কিছুদিন পরেই বিয়ের দিন এলো। বাড়ি আলোয় ভরে গেল, অতিথির ভিড়, হাসির শব্দ। কিন্তু আমার মনে শুধু একটাই শব্দ বাজছিল, বিদায়। মায়া লাল শাড়ি পরে বসেছিল। ওকে দেখে মনে হচ্ছিল যেন আকাশে বসে থাকা কোনো তারকা আজ পৃথিবীতে নেমে এসেছে। আমি গিয়ে ধীরে বললাম, তুই খুব সুন্দর লাগছিস আজ। তুই কাঁদিস না অভি, আমার জন্য কাঁদবি না। আমি তোর দিদি, আর তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি যেখানে যাব তোর জন্য আশীর্বাদ করে যাব। ওর কণ্ঠে একটা কম্পন ছিল। তখন বুঝলাম, আমাদের অনুভব হয়তো সমাজের নিয়মে ভুল, কিন্তু হৃদয়ের দিক থেকে সেটা ছিল সবচেয়ে নির্মল। বিয়ের পরের দিন সকালে আমি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। সূর্য উঠছিল ধীরে ধীরে, ঠিক যেভাবে মায়ার হাসি একদিন আমার পৃথিবী আলোকিত করেছিল। আমি জানতাম, আমার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হবে, যেখানে ভালোবাসা মানে অধিকার নয়, ত্যাগ। আমি নিজের ডায়েরিতে লিখলাম, ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ হল কাউকে নিজের থেকে মুক্ত করে দেওয়া। মায়া আজ অন্যের, কিন্তু আমার হৃদয়ে সে চিরকাল থাকবে। এক অমলিন অনুভব হয়, নরম সঙ্গীত বাজছে। মায়া, তুই সুখে থাকিস। আমি আজও তোকে ভালোবাসি, ঠিক তেমনই, কোনো প্রত্যাশা ছাড়া। প্রেমের এই গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তোমার অনুভূতি। সামনে আরও অনেক এমন ভালোবাসার গল্প আসছে, তাই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমাদের অদ্ভুত প্রেম পরিবারে।